ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকারক। ইহা বিভিন্ন রোগ ব্যাধির কারণ। নমস্কার বন্ধুরা, আমি আকাশ আর আপনারা শুনছেন সাহিত্য সমাহার। প্রথমেই আপনাদের বলি, সামনেই 25শে ডিসেম্বর, তো সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। যারা সাহিত্য সমাহারকে এত ভালোবাসা দিচ্ছেন, মানে আমি তো রীতিমতো বাকরুদ্ধ দেখে। আচ্ছা, আমাদের কথা ছিল আমরা 5টা গল্প এবং একটা বোনাস গল্প করছি কিরিটি সিরিজে, অর্থাৎ এই হাফ ডজন কিরিটি সিরিজটাতে আমরা 5টা এবং একটা 6টা গল্প করব। তো আজকে আমাদের চতুর্থ গল্প। একটা মজার খবর হচ্ছে, আরও দুটো গল্প যে গল্পই বাকি ছিল, সেক্ষেত্রে আমরা একটা গল্পের বদলে যেটা করছি সেখানে আমরা একটা উপন্যাস করছি। হ্যাঁ, অর্থাৎ যে 6টা গল্পের অ্যানাউন্সমেন্ট হয়েছিল তার মধ্যে 5টা হচ্ছে এবং তার সঙ্গে একটা উপন্যাস হচ্ছে। জানুয়ারি মাসে, আমাদের আগামী মাসে আমরা উপন্যাসটি আনছি। আর যে ছোট গল্প দুটি বাকি রয়েছে তার মধ্যে একটি আসবে জানুয়ারিতে নয়, ফেব্রুয়ারি মাসে। আর এই দুটি গল্পের মাঝখানে থাকবে অন্য একটা গল্প। কি গল্প আমি এখনই বলছি না, তাহলে সাসপেন্সটা নষ্ট হবে, সেটা আমি চাইছি না। আর শুরু করার আগে আর একটা ছোট্ট ঘোষণা। আমরা ধন্যবাদ জানাই সেই সব বন্ধুদের যারা ডেসক্রিপশন বক্সে থাকা ইউপিআই আইডির মাধ্যমে আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন। ধন্যবাদ জানাই শ্রী রজত কুমার ঘোষ, শ্রীমতী মহুয়া প্রামাণিক, শ্রী বিবেক চন্দ্র সিং এবং শ্রী গোপাল শিকদারকে আর্থিকভাবে সাহায্য করে আমাদের পাশে থাকার জন্য। আর তবে বকবক নয়, ফিরে আসা যাক আমাদের আজকের নিবেদনে। আজ সাহিত্য সমাহারে শুনবেন নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী চিতাবাঘ। নিহার রঞ্জন গুপ্ত জন্ম 6 জুন 1911, অবিভক্ত বাংলার যশোরে। কোন্নগর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, কৃষ্ণনগর সরকারি কলেজ থেকে আইএসসি ডিগ্রি অর্জনের পর তিনি কলকাতার কারমাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি বিদ্যায় কৃতকার্য হন। এরপর তিনি লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন সময়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন ও বিশ্বের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হন। এরপর তিনি মেজর পদে উন্নীত হন। পরে তিনি কলকাতা মেডিকেল কলেজে যোগ দেন। তাঁর লেখা কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল কালো ভ্রমর, উল্কা, উত্তর ফাল্গুনী, কলঙ্কিনী কঙ্কাবতী ইত্যাদি। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত কিরিটি অমনিবাস থেকে। গল্পের মুখ্য ভূমিকায় কিরিটি, নিত্যরঞ্জন বাবু, শম্ভু মিত্র, নিশাকান্ত ও রমাকান্ত বাবু। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের আজকের নিবেদন, নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী চিতাবাঘ। স্টাফ রিপোর্টারের নিজস্ব রিপোর্ট পরের দিন শহরের অন্যতম শ্রেষ্ঠ দৈনিক কাগজ রাজপথে প্রকাশিত হয়েছিল। কলিকাতা, হাওড়া ও ব্যারাকপুর অঞ্চলের প্রায় সমস্ত বিজলি বাতি নিভিয়া গিয়া সোমবার কলিকাতা নগরী সহসা নিষ্প্রদীপের অন্ধকারে ডুবিয়া গিয়াছিল। পথে ম্লান গ্যাসবাতিগুলো কেবল মিটমিট করিয়া জ্বলিতেছিল ইত্যাদি। সংবাদটা সকলেই জানেন, কারণ গত রাত্রে সন্ধ্যা 7:30টার সময় দীর্ঘ প্রায় আধ ঘণ্টা সময় অকস্মাৎ আলোকোজ্জ্বল কলকাতা শহরের সর্বত্র বিজলি বাতিগুলো নিভে গিয়ে জনসাধারণকে স্তম্ভিত, হতচকিত করে দেয়। মুহূর্তে অন্ধকারের মধ্যে সব বিহ্বল হয়ে ব্যবসাপত্র কাজকর্ম গুটিয়ে ফেলতে বাধ্য হন। সে এক বিশ্রী, অভাবনীয় পরিস্থিতি। কিন্তু আগের দিনের ওই আধ ঘণ্টাব্যাপী নিষ্প্রদীপের অন্ধকারে শহরের একাংশে বেলেঘাটা অঞ্চলে একটি ত্রিতল, নব্যকেতায় নির্মিত বাটির ত্রিতলের একটি কক্ষে যে ঘটনাটি ঘটেছিল, রাজপথের স্টাফ রিপোর্টার সে সংবাদটি কিন্তু পাননি। সংবাদটি প্রকাশিত হল পরের দিন সংবাদপত্রে। সেখানে লেখা ছিল,
গত সোমবারের ৮ ঘণ্টা ব্যাপী নিষ্প্রদীপের মধ্যে অন্ধকারে মল্লিক পুস্তক প্রকাশনীর প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী এবং সুবিখ্যাত পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী রতিকান্ত মল্লিক মহাশয়ের তাঁর বেলেঘাটাস্থিত আপন বাটির শয়নকক্ষে রহস্যময় মৃত্যু। বেলেঘাটা অঞ্চলের সেই ত্রিতল বাটির ৩ তলার একটি কক্ষে অর্ধ ঘণ্টাব্যাপী নিষ্প্রদীপের পর আবার যখন শহরের সর্বত্র বিজলি বাতি জ্বলে উঠল, দেখা গেল প্রৌঢ় রতিকান্ত মল্লিকের নিষ্প্রাণ দেহটি মেঝের উপর উপুর হয়ে পড়ে আছে। মৃতের 2টি বাহু সম্মুখ দিকে প্রসারিত, ডান হাতের মুষ্টির মধ্যে ধৃত কয়েকগাছি চুল ও বাম হাতের মুষ্টির মধ্যে ধৃত 1 পয়সা দামের ছোট একটি অর্ধদগ্ধ মোমবাতি। রতিকান্তর পরিধানে মিহি তাঁতের সরুপার ধুতি, গায়ে দামি আদ্যির ফতুয়া। ঘরের আসবাবের মধ্যে খান 2 চেয়ার উল্টে পড়ে আছে, আর উল্টে পড়েছিল ঘরের এক কোণে চিতাবাঘের মূর্তিটা। মৃত একটি চিতাবাঘের ছাল, খড় ইত্যাদির সাহায্যে সেলাই করে অবিকল একটি চিতাবাঘ তৈরি করা হয়েছিল এবং সেটি ওই কক্ষেরই একটি কোণে রক্ষিত থাকত বহুকাল থেকে। মৃতের কটিদেশে কাপড়ের কিছু অংশ পুড়ে গেছে বলেই মনে হয় এবং পৃষ্ঠদেশে একটা 1.5 ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্য ও অর্ধ ইঞ্চি পরিমাণ প্রস্থ কালশিটার দাগ ছিল। এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মোমবাতিটি অর্ধদগ্ধ অবস্থায় মৃতের মুষ্টির মধ্যে ধৃত থাকলেও মৃতের হাত এতটুকুও পুড়ে যায়নি। রতিকান্তবাবু কলকাতা শহরের একজন বনেদি নামকরা পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী। মল্লিক পুস্তক প্রকাশনী সুবৃহৎ প্রতিষ্ঠান, লক্ষ মুদ্রার উপর কারবার বলেই জনশ্রুতি বহুদিন ধরে প্রচলিত। সমগ্র কারবারটি রতিকান্ত তাঁর একক জীবনের অধ্যাবসায় ও পরিশ্রমেই গড়ে তুলেছিলেন। রতিকান্ত মল্লিক গৌরবর্ণ, বেটেখাটো, রোগাটে ধরনের লোকটি। বয়সের বলিরেখার ছাপ মুখের উপর স্পষ্ট এবং দেহের মধ্যেও ইদানিং বেশ ভাঙন ধরেছে বলেই মনে হতো। টানা চোখ, চওড়া কপাল ও নাকটা একটু ভোঁতা। দেবদ্বিজে রতিকান্তর চিরদিনই অসাধারণ ভক্তি ছিল। হরিদ্বারের কোনো এক বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীর কাছ থেকে যৌবনেই প্রায় দীর্ঘ 26 বৎসর আগে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। সমগ্র কপালব্যাপী নাসিকার উপরে ও ঊর্ধ্বাঙ্গের সর্বত্র প্রত্যহ ভোরে স্নানান্তে গঙ্গামাটির তিলকে নিজেকে চিত্রিত করে ও শিশির মধ্যে রক্ষিত গুরুর পদধূলি পান না করে রতিকান্ত কখনোই নিচে নামতেন না। মুখে লোকটি অতীব মিষ্টভাষী ছিলেন, তবে কিছুদিন থেকে কেন জানি না মেজাজটা তার অতি অল্পতেই তিরিক্ষি হয়ে উঠত। খেঁকি কুকুরের মতো তিনি কথায় কথায় খিঁচিয়ে উঠতেন সামান্য কারণেই। এই সামান্য দোষটুকু ব্যতীত নিরামিষাসী ধর্মপ্রাণ রতিকান্ত লোকটি নেহাত মন্দ ছিলেন না। ব্যবসায়ী মহলে অত্যন্ত সুপরিচিত ছিলেন এককালে, তবে ইদানিং কিছুকাল তাঁর ওই খিটখিটে মেজাজের জন্য সকলে তাকে সযত্নে পরিহার করেই চলত। যা হোক, এমন একটি লোক রতিকান্ত, তাঁর মৃত্যুতে সকলেই দুঃখিত না হলেও কম আশ্চর্য হয়নি। দুনিয়ায় কত প্রকার আশ্চর্যময় ঘটনাই তো নিত্য ঘটছে। রতিকান্তর মৃত্যুর ব্যাপারটা এমন কি বা আশ্চর্যজনক ঘটনা? তবে হ্যাঁ, আশ্চর্যজনক হচ্ছে মৃতের এক হাতে একটি অর্ধদগ্ধ মোমবাতি ও অন্য হাতে ছিল কয়েকগাছি চুল। পুলিশ এলো, তদন্তও হল। ময়না তদন্তের ফলে দেহের নিম্নাংশে পশ্চাতে কেবল 1.5 ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্যে ও অর্ধ ইঞ্চি পরিমাণ প্রস্থে একটি কালশিটার দাগ ভিন্ন অন্য কোনো আঘাতের চিহ্নই দেহের কোথাও কিছু পাওয়া যায়নি। যা হোক, একথা নিঃসন্দেহে পুলিশের বিশ্বাস হয়েছে যে রতিকান্তর মৃত্যু স্বাভাবিক তো নয়ই, অপঘাতেও মৃত্যু হয়নি তার। তিনি নিহত হয়েছেন, অর্থাৎ রতিকান্ত মল্লিককে হত্যা করাই হয়েছে।
বেলেঘাটার থানা ইনচার্জ শম্ভু মিত্র। ভদ্রলোকটি দীর্ঘকাল ধরে কলিকাতা পুলিশে চাকুরি করলেও অত্যন্ত গোবেচারী এবং শান্তশিষ্ট প্রকৃতির মানুষটি। ঝামেলা বা কোনো প্রকার গোলমাল আদপেই বরদাস্ত করতে পারেন না এবং নিজস্ব এলাকায় কোনো সাধারণ ব্যাপার ঘটলেও যেন হিমশিম খেয়ে যান, একেবারে দিশেহারা হয়ে পড়েন আর কি। গোলগাল চেহারা, প্রচুর চর্বির বাহুল্য শরীরের সর্বত্র, মাথায় সুবিস্তীর্ণ চকচকে একখানি টাক, কেবল মাথার ঠিক মধ্যস্থলে মরুবক্ষে ওয়েসিসের মতো ৮-১০ গাছি মাত্র চুল টাকের উপরে যেন মর্মান্তিক এক রসিকতার মতোই জেগে আছে। দিন চারেক বাদে সেদিন সকালে থানার মধ্যে নিজের অফিস কক্ষে বসে শম্ভু মিত্র নিঃশব্দে টাকের উপর হাত বোলাচ্ছিলেন। ভদ্রলোক সত্যিই বড় দুর্বিপাকে পড়েছেন। রতিকান্ত লোকটা আজকালকার বাজারে মোড়ে বেঁচেছে, কিন্তু শম্ভু মিত্রকে ৭ হাত জলের তলে যেন একেবারে ডুবিয়ে দিয়ে গিয়েছেন। কিন্তু তাঁর অ্যাসিস্ট্যান্টটি মিত্র সাহেবকে নিরাশায় আশা দিয়েছেন। বলেছেন তাঁর সঙ্গে কিরিটি রায়ের বিশেষ পরিচয় আছে, তাঁর কাছে তিনি আজ সকালেই একবার যাবেন এবং তাঁর পরামর্শ পেলে অতি সহজেই এই জটিল কেসের সমাধা একটা হবে। ভোরবেলায় শম্ভু তাঁর অ্যাসিস্ট্যান্ট নিত্যরঞ্জনকে তাগাদা দিয়ে কিরিটি রায়ের কাছে পাঠিয়েও দিয়েছেন। ঘন ঘন তাঁরই আশায় শম্ভু দরজার দিকে তাকাচ্ছিলেন। এদিকে ওই সময় কিরিটির বাড়িতে তার বসবার ঘরে চা পান করতে করতে নিত্যরঞ্জনবাবু কিরিটিকে সংক্ষেপে সমগ্র ব্যাপারটি শোনাচ্ছিলেন, আর কিরিটি শুনছিল। ঘটনাটা আনুপূর্বিক শুনে কিরিটি বললে, কিন্তু বর্তমানে একটা জাল চেকের ব্যাপার নিয়ে এমন ব্যস্ত যে আপনাদের কেসে সময় দেওয়ার মতো সময় এই মুহূর্তে আমার কাছে একদমই নেই নিত্যরঞ্জনবাবু। আমি অত্যন্ত দুঃখিত। মিস্টার মিত্রকে আমার না কেসের মধ্যে আমরাও আপনাকে টেনে আনতে চাই না কিরিটিবাবু, কেবল মধ্যে মধ্যে আপনার মূল্যবান পরামর্শ যদি পাই আমাদের বিশেষ সাহায্য হবে। বেশ, তাতে অবশ্য আমার আপত্তি নেই। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। অশেষ ধন্যবাদ। যদি কিছু মনে না করেন, কয়েকটা কথা এই কেসটা সম্পর্কে আজ জিজ্ঞাসা করতে চাই মিস্টার রায়। বলুন। আচ্ছা, আপনি তো ব্যাপারটা সব শুনলেন, এখন আপনার কি মনে হয় রতিকান্তবাবু মার্ডারই হয়েছেন? আপাতত তো তাই মনে হচ্ছে, কিন্তু আরও ডেফিনেটলি সে কথা বলবার আগে আপনাকে আমি আরেকবার অনুরোধ করব রতিকান্তবাবু যে ঘরে নিহত হয়েছেন সে ঘরটা আর একবার বিশেষ সতর্কতার সঙ্গে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সার্চ করতে। না, একথা বলছেন কেন মিস্টার রায়? ঘরটা তো অলরেডি খুব ভালো করে সার্চ করা হয়েছে, কিন্তু বিশেষ কিছু পাননি। নাইবা প্রথমবারে পেলেন, দ্বিতীয়বারে আবার সার্চ করে দেখতে ক্ষতি কি? না ক্ষতি আর কি, বিশেষ করে আপনি যখন বলছেন। শুধু আমি বলছি বলেই নয় নিত্যরঞ্জনবাবু, যে ঘরের মধ্যে কোনো ব্যক্তি রহস্যজনকভাবে নিহত হয় অকুস্থান সেই কক্ষটি সেই ব্যক্তির মৃত্যুর সমগ্র রহস্য উদ্ঘাটনের ব্যাপারে ভেরি ইম্পর্ট্যান্ট। আর রহস্যের মীমাংসা না হওয়া পর্যন্ত সেই জায়গা মানে সেই ঘর বা স্থানটির উপর হতে কোনো ক্রমেই এক মুহূর্তের জন্য দৃষ্টিকে আমরা সরিয়ে নিতে পারি না। রহস্য উদ্ঘাটনের ব্যাপারে এটাকে আমরা প্রিলিমিনারি লও বলতে পারি। আপনার কথাটা ঠিক মিস্টার রায়, বুঝে উঠতে পারছি না। এই ধরুন, সমগ্র কক্ষটি আমাদের বারবার পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে দেখা উচিত, এবং সমগ্র কক্ষ বলতে আমি মেইন করছি ঘরের মেঝে, দেওয়াল, ছাদ, জানলা, দরজা, আসবাবপত্র। ঘরের মধ্যে দেওয়াল আলমারি থাকলে সেই আলমারিটার প্রত্যেকটি সেলফ, ঘরের সঙ্গে যুক্ত কোনো বাথরুম বা ওই জাতীয় অন্য কোনো অ্যান্টিরুম থাকলে সেটি সেই ঘরটি, পাশের কক্ষ বা বারান্দা, সব কিছু বার করে দেখা উচিত। এ ধরনের খুনের ব্যাপারে কত প্রকারের সূত্রই যে ঘরের মধ্যে আশেপাশে ছড়িয়ে পড়ে থাকে সেগুলো আমরা প্রথমত দেখতেই পাই না। আমাদের নজর পড়তে অনেক দেরি হয়ে যায়, কিন্তু পরে হয়তো সেই সূত্রগুলোর সাহায্যেই সমগ্র রহস্যটি জলের মতো সোজা হয়ে যায়। কারণ খুনোখুনির ব্যাপারে একটা কথা আমাদের সব সময় মাথায় রাখতে হবে নিত্যরঞ্জনবাবু, যে কোনো হত্যাকারী হত্যার পরে হত্যা সংক্রান্ত সমস্ত তথ্য চিহ্ন কোনোভাবেই মুছে ফেলতে পারে না।
কোনো না কোনো সূত্র সে ফেলে রেখে যাবেই। ক্রিমিনাল সাইকোলজি যদি অনুশীলন করেন তাহলে বুঝতে পারবেন এটা ঠিক ম্যাথামেটিক্সের মতো। প্রমাণ করবার সূত্র খুঁজলেই পাবেন, কারণ সেটা প্রবলেমের সঙ্গেই জড়িত থাকে সব সময়। তবে হ্যাঁ, আপনাকে চিন্তা, বুদ্ধি ও পর্যবেক্ষণের সাহায্যে খুঁজে নিতে হবে। আজ আর নয় নিত্যরঞ্জনবাবু, আজ অনেকটা দেরি হয়ে গেল। আপনি বরং এক কাজ করুন, আপনি ঘরটা আর একবার ভালো করে পরীক্ষা করে কাল বা পরশু এই দুদিনের মধ্যে যে কোনো একটা দিন ঠিক এই সময় আমার সঙ্গে একবার দেখা করবেন, কেমন? বেশ, আচ্ছা আজ তাহলে আসি। নমস্কার। নমস্কার। কিরিটির ওখান থেকে ফিরে নিত্যরঞ্জন বাবু তার বড়বাবু শম্ভু মিত্রকে যখন সব খুলে বললেন, সব শুনে শম্ভুবাবু তাঁর টাকে হাত বুলোতে বুলোতে নিত্যরঞ্জন বাবুকেই পাল্টা প্রশ্নটা করে বসলেন। হ্যাঁ তাই তো, ব্যাপারটা তাহলে কি হবে বলো তো নিত্যরঞ্জন? নিত্যরঞ্জন জবাবে কি আর বলবেন, বললেন, আপনিও তাহলে কিছুই বুঝতে পারলেন না স্যার? তাহলে যাই না হয়, আরেকবার ঘরটাই দেখে আসি। তাই না হয় যাও, হাজার হোক কিরিটি বাবু যখন বলেছেন। পরের দিন ঠিক ওই সময় কিরিটির কক্ষে এসে প্রবেশ করলেন নিত্যরঞ্জন বাবু। কিরিটি সোফায় বসে ওই দিনকার সংবাদপত্রটা মুখের সামনে মেলে ধরে পড়ছিল। দোরগোড়ায় নিত্যরঞ্জনের জুতোর শব্দ পেয়ে সংবাদপত্র থেকে মুখ না তুলেই সাদরে আহ্বান জানায়। আরে নিত্যরঞ্জনবাবু, আসুন আসুন, বসুন। নিত্যরঞ্জন বাবু কক্ষ মধ্যে প্রবেশ করে একখানা চেয়ার অধিকার করে বসলেন। সংবাদপত্রটা ভাঁজ করতে করতে কিরিটি প্রশ্ন করে, তারপর আর কি সংবাদ বলুন? আপনার কথা মতো ভালো করেই ওই ঘরটা, তার পাশের ঘর দুটো আবার গতকাল সার্চ করেছি, কিন্তু প্রয়োজনীয় কোনো কিছুর সন্ধান এবারেও পেলেন না? পাননি, অর্থাৎ আপনার চোখে এমন কিছুই পড়েনি যা বর্তমানে কোনো প্রয়োজনীয় সূত্র বলে আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, তাই তো? বেশ, তাহলে এ সম্পর্কে কোনো কথা বলবার আগে আমি আর একবার গতকাল আপনার মুখ থেকে ঠিক যা যা শুনেছি সেগুলো আরেকবার আপনাকে শুনিয়ে দিই। শুনুন, যদি কোনো কিছু বাদ চলে যায় আমাকে ধরিয়ে দেবেন। রতিকান্তর বয়স 55 থেকে 60-এর মধ্যে, গায়ের রং গৌড়বর্ণ, সমগ্র কপাল ও দেহের ঊর্ধ্বাংশে নিয়মিত তিলক কাটতেন। দেবদ্বিজে ভক্তি ছিল অগাধ, কোনো প্রকার বদখেয়াল বা নেশা ছিল না, প্রচুর অর্থের মালিক বলেই সকলে জানেন। ইদানিং শোনা যেত স্বভাবটাও একটু খিটখিটে প্রকৃতির হয়ে উঠেছিল। সংসারে আপনার বলতে বহুদিন হলো স্ত্রীগত হয়েছেন, 2টি ছেলে, বড় ছেলে সুধাকান্ত ও ছোট ভাই রমাকান্তই ইদানিং কিছুকাল ধরে ব্যবসা দেখাশোনা করছিলেন, এবং মৃত্যুর বছর দেড়েক আগে হতে আবার হঠাৎ কোনো অজ্ঞাত কারণবশত রতিকান্ত পূর্বোক্তদের হাত থেকে ব্যবসার সমস্ত অধিকার হরণ করে নিয়ে নিজেই সব কিছু দেখাশোনা শুরু করেছিলেন, তাই তো? আর ছোট ছেলে নিশাকান্ত তার নিজের অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা নিয়েই ব্যস্ত। শোনা যায় পিতার পুস্তক প্রকাশনীর ব্যবসার সঙ্গে নাকি তার খুব একটা সম্পর্ক ছিল না। রতিকান্তের কনিষ্ঠ রমাকান্ত, 2 পুত্র সুধাকান্ত ও নিশাকান্ত ছাড়া সুধাকান্তর স্ত্রী ও 5-6টি সন্তান, নিশাকান্তর স্ত্রী ও 3-4টি সন্তান, ছোট ভাই রমাকান্তর স্ত্রী ও 2টি সন্তান। এই নিয়েই ছিল রতিকান্তর একান্নবর্তী পরিবার, এবং ইদানিং সকলেই বেলেঘাটার বাড়িতে বসবাস করছিলেন। এই গেল ভদ্রলোকটির সংক্ষিপ্ত পরিচয়, কেমন? তাহলে আমরা এবার আসল ঘটনায় আসি। কিরিটি একটু থেমে একটি সিগারে অগ্নিসংযোগ করল, কয়েকবার সিগারে মৃদু টান দিয়ে ধূমোদ্গীরণ করে বলতে শুরু করে তার বক্তব্য। গত সোমবার সন্ধ্যা 7:30টার সময় অর্ধঘণ্টাব্যাপী নিষ্প্রদীপের অন্ধকারে রতিকান্ত রহস্যজনকভাবে তার শয়নকক্ষের মধ্যে নিহত হন, এবং ব্যাপারটা প্রথমে দৃষ্টিগোচর হয় ছোট ভাই রমাকান্তর। উনি রাত্রি 9:30টার সময় ব্যবসা সংক্রান্ত কোনো একটা পরামর্শের জন্য দাদার কাছে গিয়ে ওর দাদাকে তার শয়নকক্ষের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান। রমাকান্তরই চিৎকারে পরে একে একে সকলে ঘরে এসে জড়ো হয়।
ওই সময় বাড়ির মেম্বার্সদের মধ্যে একমাত্র রতিকান্তরই কনিষ্ঠ পুত্র নিশাকান্তই ঘরে ছিল না। সে ফিরে আসে ওই দিন রাত্রে প্রায় 11:15টার সময়। এসে পিতার মৃত্যুর সংবাদ পায়। বাইরের লোকের মধ্যে 3 জন ভৃত্য, শ্যাম, সাধু ও মধু। ওদের মধ্যে শ্যাম বহুদিন হলো ওই বাড়িতে চাকরি করছে। সাধু ও মধু প্রায় 4-5 বছর ধরে ওই বাড়িতে চাকরি করছে। পাচক বিধু আর দারোয়ান রামলাল ও বাহাদুর। এছাড়া আর একজন ওই সময় কিন্তু বাড়িতে উপস্থিত ছিল, যে ওই বাড়ির কেউ নয়, যোগেশ, রতিকান্তর ছোট ছেলে নিশাকান্তর শ্যালক। যোগেশ তার বোন নিশাকান্তর স্ত্রী নারায়ণী দেবীর সঙ্গে ওই সময় দেখা করতে নিষ্প্রদীপের গোলমালে আটকা পড়ে যায়। যোগেশের ওই বাড়িতে যথেষ্ট যাতায়াত আছে, বলতে গেলে ওই বাড়ির এক প্রকার ছেলের মতোই, এবং বাড়ির সকলেই যোগেশকে যথেষ্ট ভালোবাসত। এই গেল হত্যার সময় ওই গৃহে যা উপস্থিত ছিল। তারপর আসা যাক অকস্থানে। পুলিশ এসে দেখে রতিকান্তর মৃতদেহ মেঝের উপর পড়ে আছে। সম্মুখের দিকে প্রসারিত 2টি বাহু, তার মধ্যে ডান হাতের মুষ্টির মধ্যে ধৃত ছিল কয়েক গাছি চুল ও বাম হাতের মুষ্টির মধ্যে ধৃত ছিল অর্ধদগ্ধ ছোট একটি 1 পয়সার দামের মোমবাতি, এবং যদিও হাতে কোনো পোড়ার দাগ ছিল না। আর ঘরে আসবাবপত্রের মধ্যে 2খানা চেয়ার ঘরের মধ্যে উল্টে পড়েছিল, এবং একটি চিতাবাঘের মূর্তি ঘরের মধ্যে, যেটা কোনো এক কোণায় দাঁড় করানো ছিল, সেটাও উল্টে পড়েছিল মৃতদেহের সন্নিকটেই। ঘরের দরজা খোলাই ছিল, আলোটা জ্বলছিল। ঘরের মধ্যে লোহার সিন্ধুকে টাকা কড়ি ও বহু কিছু মূল্যবান দলিলপত্র ছিল, যার মধ্যে কিছুই চুরি বা খোয়া যায়নি। যদিও সিন্ধুকের চাবি রতিকান্তর কোমরে যেমন সর্বদা গোঁজা থাকতো, ঠিক তেমনই ছিল। পাশাপাশি আর 2টি যে কক্ষ ছিল, একটি ঠাকুর ঘর হিসাবে ব্যবহৃত হতো, আর দ্বিতীয়টিতে থাকতো ওর ছোট ভাই ও তার স্ত্রী। দোতলার সিঁড়ির পাশেই ঘরটিতে থাকতো তার ছোট ছেলে নিশাকান্ত, এবং একতলার ঘরে ইদানিং থাকতো ওর বড় ছেলে সুধাকান্তর স্ত্রী, পুত্র, কন্যাদের নিয়ে। নিষ্প্রদীপের অন্ধকারে, মানে লোডশেডিংয়ের ওই 1/2 ঘন্টা সময়, সকলেই যে যার ঘরে ছিল বলেই জানা যায়। এই গেল অকুস্থান ও পারিপার্শ্বিক। এবারে ওই বাড়ির বিভিন্ন লোকগুলো সম্পর্কে আপনি যা বলেছেন। 1. রতিকান্ত। মেজাজটা ইদানিং কিছুকাল ধরে খিটখিটে, সহজেই বিশ্রীভাবে চটে উঠতেন, চেঁচামেচি করতেন। জ্যেষ্ঠ পুত্র সুধাকান্তর উপরে রতিকান্ত ইদানিং খুব একটা সন্তুষ্ট ছিলেন না। তাকে, অর্থাৎ সুধাকান্তকে, ব্যবসার যাবতীয় কিছু হতে অধিকারচ্যুত করে ছেলেকে ও কনিষ্ঠ সহোদরকে একেবারে কোণঠাসা করে রেখেছিলেন বলেই জানা যায়। 2. ছোট ভাই রমাকান্ত। ইদানিং কিছুকাল ধরে দাদার সঙ্গে প্রায় তার মনোমালিন্য ও খিটিমিটি চলছিল, এবং কিছুদিন আগে ওই সব নানা কারণেই রতিকান্ত তার ব্যবসা প্রাইভেট লিমিটেড ফার্মে পরিণত করে সকলকেই সমান অংশের অংশীদারি করে দেন। সে ব্যাপারটা রমাকান্তর নাকি আদপেই মনঃপুত হয়নি। তার বক্তব্য ব্যবসার গোড়াপত্তন তার বাপের অর্থে, এবং প্রথম হতেই সে তার জ্যেষ্ঠ সহোদরের সঙ্গে সঙ্গে সমানে পরিশ্রম করেছে, অতএব অন্তত তার সঙ্গে অন্যান্য সকলের সমান অংশ হতে পারে না। 3. রতিকান্তর জ্যেষ্ঠ পুত্র সুধাকান্ত। নির্বিরোধী স্বভাবের লোক, শান্তশিষ্ট, বিনয়ী, এবং পরিবারের মধ্যে সর্বাপেক্ষা বিচক্ষণ, বুদ্ধিমান ও স্থির মস্তিষ্ক প্রকৃতির। পিতার প্রতি অন্ধভক্তি, লেখাপড়া বেশি দূর না শিখলেও গোড়া হতেই বাপ ও কাকার সঙ্গে ব্যবসায় জড়িত থাকায় সত্যিই ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলেন। বছর 10 আগে ক্রমে ক্রমে ব্যবসার যাবতীয় গুরুদায়িত্ব সুধাকান্তর, রমাকান্তর স্কন্ধেই এসে পড়েছিল, এবং ক্রমে একসময় ওরাই ব্যবসার সর্বে সর্বা হয়ে উঠেছিল। হঠাৎ কোনো অজ্ঞাত কারণে সুধাকান্ত ও রমাকান্তর সমস্ত শক্তি হরণ করে রতিকান্ত আবার ব্যবসা নিয়ে, মানে বৎসরখানেক হবে, নিহত হবার পূর্বে মেতে উঠেছিলেন। ইদানিং সুধাকান্ত চোরের মতোই সমস্ত শক্তি হারিয়ে যেন নিজ গৃহে বসবাস করছিলেন, তথাপি কোনো খেদ ছিল না মনে। পিতার প্রতি অটল ভক্তি। 4 নম্বরে রয়েছে কনিষ্ঠ পুত্র নিশাকান্ত। নিশাকান্তের নিজস্ব অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা আছে, নিজেই প্রচুর অর্থোপার্জন করে, এবং ব্যবসার সূত্রে ইদানিং বড় বড় মারোয়ারি মহলে যাতায়াত রয়েছে। যথেষ্ট শিক্ষিত, সৎচরিত্র, ভদ্র, অমায়িক।
বর্তমানে নিশাকান্তই পিতার বেশি প্রিয় হয়ে উঠেছিল। এই হলো মোটামুটি আপনার কাছে হতে গতকাল আমি যা শুনেছি তাই। কেমন, তাই তো? আগে হ্যাঁ। আচ্ছা, এবারে আপনাকে কয়েকটা প্রশ্ন করি। বলুন। দেখুন, যে ঘরে রতিকান্ত নিহত হয়েছেন ওই চেয়ার দুটোতে চিতাবাঘের মূর্তিটি উল্টে পড়ে থাকা ছাড়া আর কিছুই আপনার চোখে পড়েনি কাল? আগে। আচ্ছা, এবারে কয়েকটা কথা এ সম্পর্কে বলবো। আপনাকে আবার ঘরটা আমি পরীক্ষা করে দেখতে বলছি এবং এবারে খুব মাইনিউটলি দেখতে হবে। বিশেষ করে কোনো লোহার, তামার বা ইলেকট্রিকের তার ঘরের মধ্যে খুঁজে পান কিনা লক্ষ্য রাখবেন। আর হ্যাঁ হ্যাঁ আর পরীক্ষা করে দেখবেন ঘরের মধ্যে কোনো প্লাগ পয়েন্ট আছে কি না। আর শুধু তাই নয়, 3 তলার সমস্ত ইলেকট্রিক ওয়্যারিং একেবারে ভালো করে পরীক্ষা করে এসে যদি কিছু চোখে পড়ে আমায় বলবেন। বেশ। আচ্ছা, আপনি বলছেন মৃত ব্যক্তির ডান হাতের মুষ্টিতে ছিল কয়েক গাছি চুল, রাইট? ওর মীমাংসা তত কঠিন কিছু নয়, কিন্তু বাম হাতের মুষ্টিতে ধৃত ছিল অর্ধদগ্ধ 1 পয়সা দামের মোমবাতি এবং মৃত ব্যক্তির হাতে কোনো পোড়ার চিহ্ন ছিল না। ঘরের মধ্যে কোনো দেশলাই পেয়েছেন? লোকটি নেশা ভাঙ করতেন না। ঘরের ইলেকট্রিক কানেকশন যখন ছিল না তখন মোমবাতিটি নিশ্চয়ই তিনি জ্বালিয়েছিলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে জ্বালালেন কি করে? অফকোর্স নট বি ম্যাজিক। মোমবাতিটি যখন জ্বালানো হয়েছিল এবং প্রমাণ অর্ধদগ্ধ অবস্থায় মোমবাতিটি মৃতের মুষ্টিবদ্ধ হাতের মধ্যে যখন পাওয়া গিয়েছে, সেক্ষেত্রে নিশ্চয়ই একটা দিয়াশলাই ঘরের মধ্যে তো থাকবেই এবং থাকাটাই স্বাভাবিক ছিল। অথচ কোনো দিয়াশলাই ঘরের মধ্যে তো পাননি, তাই তো? মৃতের জামার পকেটেও পাওয়া যায়নি না? তাহলে প্রশ্ন হচ্ছে দিয়াশলাইটা গেল কোথায়? মোমবাতিটা রইল অথচ দিয়াশলাইটা উধাও হয়ে গেল। ব্যাপারটা একটু অসঙ্গত মনে হচ্ছে। অসঙ্গত? হ্যাঁ, অসঙ্গত। কেবল ঘরের মধ্যে কোথাও দিয়াশলাই না থাকাটা অসঙ্গত নয়, বরঞ্চ মৃতের মুষ্টিবদ্ধ হাতে মোমবাতিটা অর্ধদগ্ধ অবস্থাতেই বা ধরা থাকে কি করে? সেটাও তো কম অসঙ্গত ব্যাপার নয়। আগে আপনার কথাটা ঠিক বুঝতে পারছেন না তো? আমি বলতে চাইছি, মৃতদেহ যখন আবিষ্কৃত হয় তার হাতে, মানে মৃত ব্যক্তির হাতে নির্বাপিত অর্ধদগ্ধ একটি মোমবাতি পাওয়া যায়, যা হতে দুটো জিনিস প্রমাণ হয়। এক, মৃত ব্যক্তির হাতে পূর্ব হতেই প্রজ্বলিত মোমবাতিটি ছিল, যেটা মৃত্যুর সময় আঘাত পেয়ে পড়ে যাবার সঙ্গে সঙ্গে নিভে যায়। অথবা 2 নম্বর, মৃত্যুর পর তার হাতে, মানে মৃত ব্যক্তির হাতে হত্যাকারী রসিকতা করে অর্ধদগ্ধ নিবন্ত মোমবাতি গুঁজে রেখে চলে গিয়েছে। এবং শেষোক্ত এক্সপ্লেনেশনটি যদি মেনে নিই, দেন উই ক্যান ফরগেট অ্যাবাউট দ্য ব্লেসড ম্যাচ বক্স। কিন্তু তা যদি না মেনে নিই তাহলে, অর্থাৎ প্রথম এক্সপ্লেনেশনটি মেনে নিতে গেলে আমাদেরকে তো দিয়াশলাই বক্সটার কথা ভুললে চলবে না। দেখুন, তাহলে দুটো বস্তু হলো। 1 নম্বর, কোনোরূপ তামার তার ওই ঘরে পাওয়া যাচ্ছে কিনা। 2 নম্বর, দিয়াশলাই। আচ্ছা, এবারে আসা যাক 3 নম্বর, অর্থাৎ ঘরের মধ্যে উল্টে পড়ে থাকা চিতাবাঘটির ব্যাপারে। দেবদ্বিজে ভক্তিভাবাপন্ন ফোঁটা তিলকধারী নিরামিষাসী বৈষ্ণব গুরু শিষ্য রতিকান্তর শয়নকক্ষে চিতাবাঘের মূর্তি কেন থাকবে? ভেবে দেখতে গেলে এ ব্যাপারেও কিন্তু প্রচুর অসঙ্গতি আছে, তাই নয় কি? তা একটু আছে। একটু নয়, প্রচুর আছে নিত্যরঞ্জন বাবু। এবং আপনাকে ওই চিতাবাঘের মূর্তিটি সম্পর্কে যদি কিছু রহস্য থাকে সেটা জানতে হবে, কারণ বর্তমানে রতিকান্ত হত্যা পর্বে ওই চিতাবাঘের সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ যে আছে সে বিষয়ে আমি অন্তত নিঃসন্দেহ। এবার আসবো আমার চতুর্থ, মানে 4 নম্বর পয়েন্টে। আমাদের জানতে হবে বর্তমানে মল্লিক প্রকাশনীর অভ্যন্তরীণ অবস্থাটা ঠিক কেমন ছিল। অর্থাৎ আসলে মল্লিক প্রকাশনীর অর্থনৈতিক অবস্থাটা ভালো ছিল নাকি? কিন্তু আপনাকে তো ব্যাপারটা জানতে হবে মল্লিক প্রকাশনীর আইনি পরামর্শদাতা, মানে সলিসিটারের কাছ থেকে। বাইরে থেকে লাখ টাকার কারবার শোনা গেলেও আই ডাউট ভেরি মাচ আমার
সন্দেহ আছে মল্লিক প্রকাশনীর অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা আসলে বর্তমানে বিশেষ সংকটাপন্ন হয়ে উঠেছিল নিশ্চয়ই, এবং সেই সংবাদ হতেই হয়তো আমরা রতিকান্তর বর্তমানের মানসিক অবস্থা ও তার ব্যবহারিক জীবনের আলোকপাত করতে পারব। তা যদি না হয় তাহলে আমাদের জানতে হবে কেন বর্তমানে কিছুকাল যাবৎ রতিকান্তর ব্যবহারটা খিটখিটে হয়ে উঠেছিল, মানে কেন তিনি সামান্য কারণেই চটে উঠতেন। দেখুন, আমাদের জানতে হবে কেন তিনি হঠাৎ বড় ছেলে সুধাকান্ত ও ছোট ভাই রমাকান্তর হাত থেকে ব্যবসার সমস্ত কর্তৃত্ব কেড়ে নিয়ে আবার বৃদ্ধ বয়সে নিজের হাতে ব্যবসার দায়িত্ব টেনে নিয়েছিলেন। এবার আসবো আমার 6 নম্বর পয়েন্টে। মল্লিকের কোনো অতীত ইতিবৃত্ত আছে কি না সেটা জানাটা ভীষণ জরুরি, কারণ অনেক সময় দেখা গেছে অতীতের অনেক ঘটনা সংঘাতের জন্য মূল কারণ বলে বিবেচিত হয়। আচ্ছা, এবার আসি আমার 7 নম্বর পয়েন্টে। ঘটনার দিন যতক্ষণ লোডশেডিংয়ের অন্ধকারে সমস্ত শহর অবলুপ্ত হয়েছিল এবং যে সময়ে রতিকান্তকে হত্যা করা হয়েছে সেই সময় ওই বাড়ির অন্যান্য মেম্বার্সরা কে কোথায় ছিল? এই প্রশ্নগুলোর ঠিক ঠিক জবাব যদি আপনি আমাকে এনে দিতে পারেন নিত্যরঞ্জন বাবু, আপনার হত্যাকারী কে তা আমি এখানে বসেই বলে দিতে পারবো, এটাই আশা করছি। এরপর একরকম কতকটা যেন বাধ্য হয়েই নিত্যরঞ্জন বাবুকে গাত্রোত্থান করতে হলো। আচ্ছা, আজ তাহলে আসি। পরের দিন আবার নিত্যরঞ্জনবাবু গতকল্য প্রাতে উত্থাপিত কিরিটির প্রশ্নগুলোর জবাবের অনুসন্ধানে বেলেঘাটার মল্লিক ভবনের দিকে রওনা হলেন। গেট দিয়ে মল্লিক ভবনে প্রবেশ করতে যাচ্ছেন, মোটরে চেপে রতিকান্তর কনিষ্ঠ পুত্র নিশাকান্ত কোথাও বের হচ্ছিলেন। দেখা হয়ে গেল। নিশাকান্ত নিত্যরঞ্জন বাবুকে দেখেই গাড়ি থামালেন। আরে দারোগাবাবু, কি ব্যাপার? এই যে কোথাও বের হচ্ছেন বুঝি? আগে হ্যাঁ, ঝুনঝুনওয়ালা আগরওয়ালের সঙ্গে একটা কন্ট্রাক্ট আছে, একটু চেম্বারে যাচ্ছি। তা আপনি হঠাৎ? একটু প্রয়োজন ছিল। ও। তারপর একটু থেমে নিশাকান্ত বললেন, বাবার মৃত্যুর ব্যাপারে করোনারের জাজমেন্ট তাহলে ডেথ ডিউ টু ইলেকট্রিক শক? হ্যাঁ, কিন্তু ইলেকট্রিক শকে কি করে বাবা মারা গেলেন সেটাই তো বুঝে উঠতে পারছি না। কীভাবেই বা ইলেকট্রিক কারেন্ট তাঁর শরীরে প্রবেশ করতে পারে এখনও যেন বুঝে উঠতে পারছি না। ঘরের মধ্যে তো কোনো প্লাগ পয়েন্ট ছিল না। কিন্তু পুলিশ সার্জন ইউসুফ আলী তার ময়নাতদন্ত রিপোর্টে তো তাই বলছেন। হাই ভোল্টেজের ইলেকট্রিক কারেন্ট দেহে প্রবাহিত হওয়ার দরুনই মৃত্যু ঘটেছে। তারপর হঠাৎ হাতের ঘড়িটার দিকে তাকিয়ে নিশাকান্ত বললেন, আচ্ছা চলি দারোগাবাবু, আসলে একটু কাজ আছে। আপনি ভিতরে যান, দাদা কাকাবাবু বাড়িতেই আছেন। নমস্কার। নিশাকান্ত ড্রাইভারকে ইঙ্গিত করতেই গাড়ি ছেড়ে দিল। নিত্যরঞ্জনবাবু ভিতরের দিকে পা বাড়ালেন। বাইরের ঘরের একটা ফরাশ বিছানো চৌকির উপরে রমাকান্ত বাবু ডান হাতের উপরে চিবুক ন্যস্ত করে মুহ্যমানের মতো বসেছিলেন। দৃষ্টি স্থির, সম্মুখের খোলা জানালা পথে নিবদ্ধ। এই কয়দিনের মধ্যেই ভদ্রলোকের চেহারার মধ্যে যেন একটা বিশেষ পরিবর্তন ঘটে গিয়েছে। রুক্ষ বিন্যস্ত চুল, চোখের কোলে কালির সুস্পষ্ট রেখা প্রকট হয়ে উঠেছে। চোখের পাতা দুটো একটু ভারী ভারী বলে মনে হয়। নিত্যরঞ্জনবাবু কক্ষে প্রবেশ করলেন এবং তাঁর জুতোর শব্দেও রমাকান্ত বাবুর ধ্যান ভঙ্গ হল না। গলা খাঁকারি দিলেন নিত্যরঞ্জনবাবু। রমাকান্তবাবু চোখ তুলে তাকালেন। পরক্ষণেই নিত্যরঞ্জন বাবুকে চিনতে পেরে বললেন, ও ও আপনি আসুন আসুন নিত্যরঞ্জন বাবু, আসুন বসুন। নিত্যরঞ্জন বাবু চৌকির একপাশেই আসন গ্রহণ করলেন। যে ঘরে রতিকান্তবাবু নিহত হয়েছেন সে ঘরটা আর একবার দেখতে চাই রমাকান্তবাবু। ও বলে পাশের ঘরে গিয়ে
উপরের ঘরের চাবিটা এনে নিত্যরঞ্জন বাবুর হাতে দিয়ে দিলেন। নিত্যরঞ্জন বাবুকে সঙ্গে নিয়ে উপরে গেলেন রমাকান্ত বাবু। রমাকান্ত বাবু ঘরের মধ্যে আর প্রবেশ করলেন না, বাইরেই দাঁড়িয়ে রইলেন। নিত্যরঞ্জন বাবু ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাঘের মূর্তিটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করা সত্ত্বেও নিত্যরঞ্জন বাবু দর্শনীয় বা প্রমাণ সাপেক্ষ কিছুই খুঁজে পেলেন না, এবং ঘরের মধ্যে খুঁজে খুঁজেও কোথাও কোনো লোহা, তামা বা ইলেকট্রিকের তার জাতীয় কিছুরই সন্ধান পেলেন না। দুজনে আবার এসে বাইরের ঘরে উপবেশন করলেন। উভয়েই কিছুক্ষণ নিঃশব্দে রইলেন। নিত্যরঞ্জন বাবু চিন্তামগ্ন, রমাকান্ত বাবু যেন একটু অন্য মনস্ক। রমাকান্তর মুখের দিকে তাকিয়ে নিত্যরঞ্জন বাবু সহসা এক সময় প্রশ্ন করলেন, আচ্ছা রমাকান্ত বাবু, একটা প্রশ্নের আমার জবাব দেবেন? বলুন। সেদিন আপনারা বলেছিলেন ইদানিং আপনার দাদা রতিকান্ত বাবুর মেজাজটা বিশেষ খিটখিটে হয়ে উঠেছিল। এর কি কোনো কারণ ছিল, বা ইদানিং এমন কিছু ঘটেছিল যার পর? ইদানিং বলতে প্রায় বছর খানেক হতে দাদার স্বভাবটা ওই রকমই হয়ে গিয়েছিল। অতি অল্পতেই চটে উঠতেন, বিশ্রীভাবে চেঁচামেচি করতেন। সাধারণ ভদ্র ব্যবহারটুকুও তার যেন লোপ পেয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে যেসব লেখকরা আমাদের এই কারবারের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, ইদানিং দাদার ওই ধরনের অভদ্রজনিত ব্যবহারে মনক্ষুণ্ণ হয়ে তারা আমাদের দোকানে আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। হঠাৎ তার ওরকম হওয়ার কারণ? ব্যবসাপত্র? ঠিকই ধরেছেন দারোগাবাবু। জানেনই তো, ইদানিং সকল রকম ব্যবসারই চরম দুর্দিন চলছে। আমাদের ব্যবসারও অবস্থা ভিতরে ভিতরে আদপেই ভালো নয়। বাজারে বহু দেনা জমে গেছে। গত 8-10 বছর ধরে ব্যবসার সকল দায়িত্ব আমার ও দাদার বড় ছেলে সুধার উপরেই ছিল। হঠাৎ কেমন দাদার ধারণা হয়ে গেল যে ব্যবসার এই টলটলায়মান অবস্থার জন্য আমরা দুজনেই দায়ী, যার ফলে দাদা আমাদের হাত হতে ব্যবসার সবকিছু দায়িত্ব নিজের হাতে নিয়ে নিয়েছিলেন। সংঘাত শুরু হলো ওইখানে। দাদা দুটো ভুলও করলেন। এক, তার ধারণা যে তখন 25 বছর আগে যে রীতিনীতিতে ব্যবসা চলছিল এখনো বুঝি তেমনই চলছে। দ্বিতীয় ভুল করলেন অনর্থক পাওনাদারদের সঙ্গে বিশ্রীভাবে চেঁচামেচি করে। চেঁচামেচি করে মানে? পাওনাদারদের সঙ্গে মিষ্টি করে কথা বলতে হয়, কিন্তু দাদা পাওনাদারদের টাকা তো দেবেনই না, উল্টে চোখও রাঙাবেন। কতদিন ওই রকম অযৌক্তিক ব্যবহার সহ্য করবে পাওনাদাররা? খিটিমিটি চেঁচামেচিও শুরু হয়ে গেল। যে সুনাম ও প্রতিষ্ঠা, দীর্ঘদিনের প্রচেষ্টা ও সাধনায় মল্লিক পুস্তক প্রকাশনীর সঙ্গে গড়ে উঠেছিল, দাদার হঠকারিতায় সেই সুনাম ও প্রতিষ্ঠা একটু একটু করে ভেঙে পড়তে লাগলো। হতে পারে দাদার দীর্ঘদিনের প্রাণপ্রাণ পরিশ্রমে এই সুবৃহৎ প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, কিন্তু তাই বলে আজ তিনি আবার তার অবিবেচনা ও বিকৃত কল্পনা নিয়ে তাকে ভেঙে তচ্ছ করে অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাবে। সে কেমন করে কোনো সুস্থ মানুষ সহ্য করতে পারে বলুন তো দারোগাবাবু? দেখুন দারোগাবাবু, তিনি আমার নিজের পেটের ভাই। তবু বলতে আমার লজ্জা বা দুঃখ হচ্ছে না যে তিনি মারা গিয়েছেন, এ এক পক্ষে ভালোই হয়েছে। এইবার পুস্তক প্রকাশনীটাকে হয়তো বাঁচিয়ে তোলা গেলেও যেতে পারে। আজ বলে নয় শুধু নিত্যরঞ্জন বাবু, আগেও বলেছি আমি, এখনো বলবো। মানুষের দেহের কোনো অঙ্গে যেমন পচন ধরলে সেই অঙ্গটিকে কেটে বাদ না দিলে সমস্ত দেহের মধ্যেই একটু একটু করে পচন বিস্তার করে, এবং পচনের সেই বিস্তারকে রোধ করবার জন্য স্নেহ, দয়া, মমতা সব কিছুই যেমন বাদ দিতে হয় চরম অমঙ্গল ও দুর্ভাগ্যের হাত হতে বাঁচবার জন্য,
তেমনি কতবার আমি সুধাকে বলেছি যে দাদাকে সম্পূর্ণরূপে ব্যবসা থেকে জোর করে সরিয়ে দিতে, পূর্বের মতো আবার আমাদের নিজেদের হাতে সমস্ত ক্ষমতা নিয়ে এবং এক্ষেত্রে পিতৃস্নেহের দোহাই দিয়ে চোখ বুজে সব সহ্য না করতে। কিন্তু সুধাকান্ত ও নিশিকান্ত আমার কথা শোনেনি, আমার কথায় কানও দেয়নি। এখন বুঝুক ঠেলা। দাদার মৃত্যুর সঙ্গে সঙ্গে আজ দেখা যাচ্ছে মাত্র 1 বছর সময়ের মধ্যেই এত বড় প্রতিষ্ঠানের ভিতরটা একেবারে ফোপড়া হয়ে গেছে। বাজারে চতুর্দিকে দেনা, অপযশ, দুর্নাম। কারো সাধ্য নেই যে আজ আর মল্লিক পুস্তক প্রকাশনীকে রক্ষা করতে পারে। এর জন্য সত্যিকারের একমাত্র দায়ী ওই দাদাই। আচ্ছা রমাকান্ত বাবু, হঠাৎই বা আপনার দাদা ইদানিং এ ধরনের ব্যবহার করছিলেন কেন? মানে কোনো কারণ ছিল বলে মনে হয় আপনার? কি জানি মশাই, ঠিক বলতে পারি না। তবে বছর দেড়েক আগে একবার খুব জ্বর হয়, তার মাসখানেক পরে সেই জ্বর ছাড়বার সঙ্গে সঙ্গেই দেখা গেল স্মৃতিশক্তি যেন অনেকটা কমে গিয়েছে। অতীতের সবকিছু মনে থাকে, কিন্তু বর্তমানের সবকিছু যেন ভুলে যান। এইমাত্র যা বললেন পর মুহূর্তেই তা ভুলে যান। অনেক ডাক্তার, কবিরাজ, ওষুধপত্র করা হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। আরেকটা জিনিসও তার এই অসুখের পর হতেই লক্ষ্য করছি, অল্পতেই অসহিষ্ণু এবং অধৈর্য হয়ে পড়তেন। সামান্য কারণে চটে উঠে চেঁচামেচি শুরু করতেন। ব্যবসার দুর্দিনের জন্য অর্থ কষ্ট হয়েছিল ইদানিং খুব বেশি, যে কথা আগেই আপনাকে আমি বলেছি। কিন্তু তার জন্য খুব যে তাকে অসুবিধা ভোগ করতে হতো তাও নয়, কারণ দাদা ছোট ছেলে নিশিকান্তই তার বড় বড় মারোয়ারি বন্ধুদের কাছ থেকে প্রয়োজন মতো টাকা এনে দিত। সেই কারণে তাকে নিশিকান্তর জন্যই অসুবিধায় পড়তে হয়নি। আমাকে আর সুধাকে তো কোনো কথাই বলতে দিতেন না। আমাদের কথা শোনা তো অনেক দূরে থাক। দেখেছি যে নিশা ও তার স্ত্রীর কথাই শুনতেন তিনি। নিশিকান্ত বাবুর স্ত্রী? হ্যাঁ, সাধারণ স্ত্রীলোক নয় নিশা স্ত্রী। অসাধারণ হোল্ড ছিল তার দাদার উপরে। বলতে গেলে ইদানিং ছোট বৌমাই তো সংসারের কর্ত্রী হয়ে উঠেছিলেন। অবশ্য তার সে শক্তিও আছে। আচ্ছা রমাকান্ত বাবু, বলতে পারেন খুব শীঘ্রই, মানে ইদানিং কখনো আপনাদের এ বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি কোনো কাজ করতে এসেছিল কিনা? ইলেকট্রিক মিস্ত্রি? হ্যাঁ, মানে বাড়ির ইলেকট্রিকের ব্যাপারে কোনো কিছু গোলমাল? কই, তেমন তো কিছু মনে পড়ছে না। বলতে বলতে রমাকান্তবাবুর হঠাৎ কি একটা কথা মনে পড়ে যাওয়ায় তিনি বলে উঠলেন, তবে হ্যাঁ, দাদার মৃত্যুর মানে নিষ্প্রদীপের ঠিক আগের দিন সন্ধ্যায় হঠাৎই সমস্ত বাড়িতে ফিউজ হয়ে গিয়েছিল। কিন্তু নিশার শালা, মানে আমাদের ছোট বৌমার ভাই যোগেশ, ওর ইলেকট্রিকের কারবার আছে, ইলেকট্রিকের কাজও খুব ভালো জানে। ওই সময় যোগেশ ছিল, সেই সব আবার ঠিক করে দেয়। ও আচ্ছা, আর একটা কথা রমাকান্তবাবু আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যেটা মনে আমার কেমন যেন একটা খটকা বাঁধছে। কি বলুন তো? আপনার দাদার ঘরের চিতাবাঘের মূর্তিটা। রতিকান্তবাবু এদিকে তো শুনেছি ঘোর বৈষ্ণব ছিলেন, এমন স্ট্রিক্টলি নিরামিষাশী ছিলেন, অথচ তার ঘরে ওই মূর্তিটা। দাদার সমস্ত জীবনটাই গড় মিলে ভরা নিত্যরঞ্জন বাবু। প্রথম যৌবনে দাদা ছিলেন ঘোর সংসারী, একদিনও মাংস না হলে চলতো না, এবং একজন নামকরা শিকারীও ছিলেন। বন্দুক চালনায় তার হাতের নিশানা ছিল যাকে বলে একেবারে অব্যর্থ। সালটা আমার মনে নেই, দাদা একবার তার এক বন্ধুর নিমন্ত্রণে ময়ূরভঞ্জে বেড়াতে যান। দাদার বন্ধুটিও ছিল একজন পাক্কা শিকারী, এবং দাদার ওই বন্ধুটি তখন ময়ূরগঞ্জ স্টেটে বড় চাকরি করেন। শিকারের জন্যই আমন্ত্রণ করেছিলেন দাদাকে সেই বন্ধু। শিকারে গিয়ে যে চিতাবাঘের মূর্তিটা দাদার ঘরে দেখেছেন,
ওই বাঘের হাতেই দাদার বন্ধুটি প্রাণ দেন। দাদা অবশ্য শেষ পর্যন্ত বাঘটাকে গুলি করে শেষ করেন, কিন্তু সেই দিন হতেই দাদা শিকার করা ছেড়ে দিলেন এবং বাঘের ছালটা ছাড়িয়ে নিয়ে এসে খড় দিয়ে ওই মূর্তি তৈরি করে ঘরে রেখে দিলেন। সেই হতে দাদা কেবল যে শিকার করা ছেড়ে দিলেন তা নয়, মাছ মাংস পর্যন্ত খাওয়া ছেড়ে দিলেন। এবং আরও কিছুদিন পরে দাদা এক বৈষ্ণব সাধুর কাছে মন্ত্র দীক্ষা নেন। বন্ধুটিকে দাদা প্রাণের চাইতেও ভালোবাসতেন। বন্ধুর অপঘাতে মৃত্যু দাদার পক্ষে অত্যন্ত মর্মান্তিক হয়েছিল। প্রত্যহ রাত্রে দাদা ওই বাঘের মূর্তিটার গায়ে হাত বোলাতেন শুতে যাওয়ার পূর্বে। দাদার নিত্য নৈমিত্তিক অভ্যাসের মতোই ওটা দাঁড়িয়ে গিয়েছিল। আরও দিন দুই পরে সংবাদপত্রে একটি সংবাদ প্রকাশিত হল। সংবাদটি এই: বিখ্যাত পুস্তক প্রতিষ্ঠান মল্লিক পুস্তক প্রকাশনী প্রকাশ্যে বিক্রয় হইয়া যাইতেছে। সংবাদটা চোখে পড়তে কিরিটি গিয়ে ফোনে বেলেঘাটা থানার নিত্যরঞ্জন বাবুকে নিল। ওপাশ থেকে শোনা যায় নিত্যরঞ্জন বাবুর গলা। হ্যালো, কে? হ্যাঁ, কে? নিত্যরঞ্জন বাবু, আমি কিরিটি কথা বলছি। দয়া করে এখনই একবার আসবেন কি? ব্যাপার কি বলুন তো, এত জরুরি তলব কেন হঠাৎ? আরে আসুন না, সাক্ষাতেই সব বলবো খন। ঘণ্টাখানিক বাদে নিত্যরঞ্জনবাবু কিরিটির বসার ঘরে এসে প্রবেশ করলেন। ব্যাপার কি বলুন তো, এত জরুরি তলব? আরে বসুন, আপনার রতিকান্তর মার্ডার কেসের মিস্ট্রি তো সলভ করে ফেলেছি মশাই। বলেন কি? হ্যাঁ, কিন্তু তার আগে আপনাকে একটা কাজ যে আমাকে করে দিতে হবে। কি বলুন তো? রমাকান্ত মল্লিক ও সুধাকান্ত মল্লিককে গিয়ে আপনাদের বলতে হবে, মল্লিক পুস্তক প্রকাশনীর যে কেউই খরিদ্দার বা ক্রেতা আসুন না কেন, বর্তমানের পুস্তক প্রকাশনীর ন্যায্য মূল্যের চাইতে অন্তত দ্বিগুণ মূল্য যেন তারা দাবি করেন। অর্থাৎ রমাকান্ত বাবুদের আপনি প্রকাশনীটা বিক্রয় করতে নিষেধ করছেন? ঠিক তাই। শুধু এই জন্যই কি আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কিরিটি বাবু? হ্যাঁ, কারণ খুনি তার মরণ ফাঁদ নিজে হাতেই পাততে উদ্যত হয়েছে এবং এই ফাঁদেই সে আটকা পড়বে, মানে পড়তেই হবে। তবে একটা কথা আপনাকে আগে থেকেই বলে রাখি নিত্যরঞ্জনবাবু, রতিকান্ত মল্লিক ডিজার্ভ ইট। রমাকান্তবাবু কিন্তু সেদিন আপনাকে মিথ্যে বলেনি। স্নেহে মমতায় অন্ধ হয়ে সুধাকান্তবাবু যদি তাঁর পিতার এই বিকৃত মস্তিষ্কের কল্পনায় সাড়া না দিতেন, তবে হয়তো রতিকান্তবাবু এইভাবে অপঘাতে মৃত্যুবরণ করতেন না এবং এতদিনকার অত বড় পুস্তক প্রতিষ্ঠানটাও নষ্ট হয়ে যেত না, জানেন তো। পিতামাতার প্রতি কর্তব্য ও দায়িত্ব আমাদের সকলেরই থাকা উচিত এবং ভক্তি শ্রদ্ধাও আমাদের পিতামাতার প্রতি প্রত্যেকেরই আছে। তাই বলে ভক্তিতে অন্ধ হয়ে কর্তব্য ও ন্যায়কে কখনো আমাদের ভোলা উচিত নয় নিত্যরঞ্জনবাবু। এসব আপনি কি বলছেন মিস্টার রায়? ঠিকই বলছি। আপাতত আমার কথা শুনতে খুব একটা ভালো না লাগলেও আমি যা বলবো একটু ভালো করে ভেবে দেখলেই বুঝতে পারবেন, ন্যায়ের দিক থেকে আদপেই সেগুলো অযৌক্তিক নয়। শুনুন তবে। 20-25 বৎসর আগে রতিকান্ত যখন পুস্তকের ব্যবসা শুরু করেন, সে সময় বাংলাদেশের সাহিত্যিকরা সহজে স্বীকৃতি পেতেন না। ফলে বেশিরভাগ সাহিত্যিকদের ধনী প্রকাশকদের জুলুমবাজির কাছে মাথা নত করে থাকতে হতো, অর্থাৎ নামমাত্র মূল্যে তাদের পরিশ্রমলব্ধ সাহিত্য সাধনাকে বিক্রয় করতে হতো এবং যার ফলে রতিকান্তর মতো প্রকাশকদের লক্ষ্মীর ঝাঁপিটা ভরে উঠত ও সাহিত্যিকদের তুণ্ডুলভাব খুঁজত না। দীর্ঘকাল ধরে এই নীতিকে আশ্রয় করেই রতিকান্ত ব্যবসা ক্ষেত্রে সুনাম, প্রতিপত্তি ও প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। তারপর ক্রমে ক্রমে এমন দিন এলো যখন প্রকাশকদের সাহিত্যিকদের দিকে অন্যভাবে তাকাতে মানে এক প্রকার প্রায় বাধ্যই হতে হয়েছিল এবং ওই সময়টায় রতিকান্ত তাঁর ব্যবসার সকল ভার তাঁর জ্যেষ্ঠ পুত্র সুধাকান্ত ও
কনিষ্ঠ ভ্রাতা রমাকান্তর উপরে তুলে দিয়েছিলেন। এরপর তারা বর্তমানের পরিবর্তনের সঙ্গে পা মিলিয়েই ব্যবসা চালিয়েছিলেন। রতিকান্তর নীতিকে বর্জনীয় বলে তারা বর্জন করেছিলেন। এমন সময় হলো বিপদ। যুদ্ধের দরুন ব্যবসার বাজারে এলো বিরাট এক পরিবর্তন। প্রত্যেক ব্যবসারই মূলে লাগলো নাড়া, লাভের অঙ্কে প্রত্যেকেরই পর্দাটা নেমে আসতে লাগলো। রতিকান্তর নজরে যখন ব্যাপারটা এলো তিনি যেন ক্ষেপে উঠলেন। চারিদিকের লোকসানের অঙ্কটা দেখে তিনি নিজেকে আর সংযত রাখতে পারলেন না। বর্তমান বাজারটাকে না বুঝেই এবং যে পরিবর্তন ইদানিং পুস্তক ব্যবসার ক্ষেত্রে ঘটে গিয়েছে সেটাকে বোঝবার চেষ্টা না করেই তার ধারণা জন্মে গেল ছেলে ও ভাই তাদের গাফিলতির জন্য ব্যবসাটাকে নষ্ট করতে বসেছে। অবশ্য এরকম ভাবার আরও দুটো কারণ ছিল রতিকান্তর, সেটাই এখন বলবো। 1 নম্বর, কিছুকাল আগে রোগে ভোগার জন্য তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল। আর 2 নম্বর কারণ, ইতিমধ্যে প্রকাশক ও সাহিত্যিকদের পারস্পরিক সম্পর্কের মধ্যে যে পরিবর্তনটা ঘটে গিয়েছে সেটা রতিকান্ত আদপেই গ্রহণ করতে পারেননি। তাঁর ধারণা ছিল সাহিত্যিকরা বরাবর নামমাত্র মূল্যেই পুস্তকের যাবতীয় সত্ত্ব পূর্বের মতো রতিকান্তর মতো পুস্তক ব্যবসায়ীদের হাতে তুলে দিয়ে সন্তুষ্ট থাকবে, আর রতিকান্তের দল সেই লাভের মুনাফা দিয়ে দোতলার উপরে 3 তলা বাড়ি হাঁকাবে। এখানেই শুরু হলো আসল সংঘর্ষ পিতা, পুত্র ও 2 ভাইয়ের মধ্যে। শুরু হলো চেঁচামেচি, ঝগড়াঝাটি, অশান্তি। রতিকান্ত ব্যবসার সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন, কিন্তু পূর্বের দিনও যেমন ছিল না, তার নিজের মস্তিষ্কও ছিল না তেমন সুস্থ। ফলে যাবতীয় লেনদেনের ব্যাপারে খিটিমিটি গোলমাল শুরু হয়ে যায়। বিকৃত মস্তিষ্ক, পুরোপুরি ক্যাপিটালিস্ট মনোবৃত্তির রতিকান্তর দুর্ব্যবহারে একে একে সকলেই অসন্তুষ্ট হতে লাগলো। ব্যবসার সমূহ ক্ষতি হতে লাগলো, কিন্তু রতিকান্ত সম্পূর্ণ বেপরোয়া। সুধাকান্ত আর রমাকান্ত স্নেহে অন্ধ হয়ে বিকৃত মস্তিষ্ক রতিকান্তর ব্যবসায় সাহায্য করতে লাগলেন। যদিও তাদের ব্যবসার শুভাশুভের খাতিরে উচিত ছিল রতিকান্তকে পাগলাগারদের চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া, এবং স্নেহের খাতিরে কর্তব্যচ্যুতি হলো তাদের মারাত্মক ভুল, যার ফলে আজ মল্লিক পুস্তক প্রকাশনীর চরম দুর্দিন ঘনিয়ে এসেছে মশাই। তাহলে আর কি, ঠিক ওইখানেই হত্যার বীজ রোপিত হলো। ওয়াজ টু ক্লেভার, অতীব ধূর্ত। সে সব দিক বাঁচিয়ে নিজের কাজ গুছবার চেষ্টায় রতিকান্তর বিকৃত কল্পনারই ইন্ধন যোগাতে লাগলো দিনের পর দিন। ফলে রতিকান্ত সহজেই হত্যাকারীকে নিজের দলে টেনে নিয়েছে। সর্বনাশ! তবে কি? এখন বুঝতে পারছেন বোধহয় হত্যাকারী কে। হত্যাকারী যখন দেখেন রতিকান্তকে বাধা দিতে যাওয়া মূর্খতা মাত্র, সে তখন এক হাতে রতিকান্তর কথায় সায় দিয়ে চেষ্টা করতে লাগলো ব্যবসাটাকে একেবারে ধ্বংসের গহ্বরে ঠেলে দিয়ে তারপর অন্য হাতে বেনামি করে ব্যবসাটাকে নিজের হাতে গুছিয়ে নিতে। যাই হোক, হত্যাকারী এক্ষেত্রে নিজের স্বার্থের জন্য রতিকান্তর হত্যার অপরাধী হলেও আমি যেন আর একজনের অদৃশ্য হাতের নির্মম শাসনদণ্ড চালানোর ইঙ্গিত দেখতে পাচ্ছি। কিরকম? ওই চিতাবাঘের সাহায্যেই শেষ পর্যন্ত রতিকান্তকে হত্যা করা হয়েছে বলে আমার মনে হয়। বলেন কি? ঠিক তাই নিত্যরঞ্জন বাবু। আসলে রতিকান্ত লোকটা বৈষ্ণবের ভেক নিয়েছিল মাত্র। খাঁটি বৈষ্ণবের নিষ্ঠা ও প্রেম কোনোদিনই রতিকান্তর দেহে বা মনে ছিল না। কপালে আর বুকে বড় বড় তিলক কাটলেই বৈষ্ণব সাধু হওয়া যায় না। আসলে রতিকান্তর মধ্যে একটা দুর্দান্ত, লোভী, মাংসাশী জান্তব প্রবৃত্তি ছিল, যার প্রমাণ তার প্রথম বয়সে পশু শিকারের মধ্যেই আমরা পাই। এবং সেই প্রেরণাতেই লোকটা পশু শিকার ছেড়ে দিয়ে, মাছ মাংস ছেড়ে দিয়ে বৈষ্ণবের ভেক নিয়েও আসল সাধু বা সজ্জন বনে উঠতে পারেননি, এবং সেটা সম্ভবও নয় কোনোদিন। সেই সহজাত প্রবৃত্তির পোষণের জন্যই রতিকান্ত ঘরের মধ্যে চিতাবাঘের ছালটা দিয়ে একটি মূর্তি গড়ে রেখেছিলেন এবং প্রত্যহ সেটার গায়ে হাত বুলোতেন। হত্যাকারী ওই সংবাদটি জানত, তাই ওই চিতাবাঘের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাস করে রতিকান্তকে হত্যা করে। হত্যার রাত্রে শহরে লোডশেডিং না হলেও রতিকান্ত নিহত হতেনি। লোডশেডিং একটা আকস্মিক দৈব সুযোগ এনে দিয়েছিল মাত্র। হত্যাকারী আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল।
কি করে আপনি বুঝলেন? মৃতের হাতের মুঠির মধ্যে যে চুলের গোছা ছিল সেটা দেখেই এবং আপনার মুখে সব বৃত্তান্ত শুনেই আমি বুঝেছিলাম সেটা। মৃতের দেহের কোমরের কাছে কাপড়ের একাংশ পোড়া ছিল ও দেহে একটা কালশিটার দাগ ছিল। হঠাৎ লোডশেডিং হয়ে যাওয়ার জন্য রতিকান্ত যখন অন্ধকারে দিশেহারা হয়ে পড়েছেন, সেই মুহূর্তে হত্যাকারী একটি মোমবাতি ও দিয়াশলাই হাতে কক্ষে এসে আবির্ভূত হল এবং মোমবাতিটা জেলে রতিকান্তকে মূর্তিটার ওপর ঠেলে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে রতিকান্তর শরীরে বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হয়। আর এই হাই ভোল্টেজের কারেন্ট শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যাওয়ার দরুন তাঁর মৃত্যু ঘটে। তারপর হত্যাকারী চেয়ার দুটোকে উল্টে রেখে এবং মোমবাতিটা মৃতের হাতে গুঁজে দিয়ে ঘর ছেড়ে চলে যায়, কিন্তু একটি মারাত্মক ভুল সেই সময় করে ফেলে। দিয়াশলাইটা সঙ্গে করে নিয়ে চলে যায়। এতে করে হত্যাকারী প্রমাণ করবার চেষ্টা করেছে অন্ধকারে গুঁতো খেয়ে বৃদ্ধের প্রাণহানি ঘটেছে। দিয়াশলাইটা যদি হত্যাকারী সঙ্গে করে না নিয়ে যেত তাহলে এত শীঘ্র পুরো ব্যাপারটা আমার চোখে ধরা পড়ত না। দিয়াশলাইটা সে নিয়ে গেল, কিন্তু অর্ধদগ্ধ মোমবাতিটা মৃতের হাতে রেখে গেল। নিজেই নিজের পদচিহ্ন রেখে গেল, এমনই হয়। কিন্তু উদ্দেশ্য অতি সহজ, বেনামিতে অত বড় লাভবান বিষয়টা হাতানো। কারণ হত্যার পরিকল্পনাকারী জানতো ব্যবসাটার আসল গলদ কোথায়। দিন 2 পরে নিত্যরঞ্জনবাবু আবার কিরিটির কাছে এলেন। কি ব্যাপার, হত্যাকারীকে ধরলেন? না, কিন্তু সত্যি কি আপনি বিশ্বাস করেন নিশাকান্তই হত্যাকারী? ও হরি, আপনি তাহলে কি বুঝলেন সেদিন? আরে নিশাকান্ত হত্যাকারী কেন হতে যাবে? তবে কে? ইলেকট্রিশিয়ান আমাদের যোগেশ, নিশাকান্তর শ্যালক। তাই বলুন, যোগেশই যে ব্যবসাটা কিনে নিতে এসেছিল শুনলাম তার নামে। তার মানে নিশাকান্তর এজেন্ট সে, পরিকল্পনাটা নিশাকান্তর, কাজ করেছে যোগেশ। নিশাকান্ত বুদ্ধিমান ব্যক্তি, চিত্রবিচিত্র চিতাবাঘ পিতৃদেবটিকে সে ঠিকই বুঝেছিল। কিন্তু প্রমাণ? সে তো মশাই আমার খুঁজে দেবার কথা নয়, সেটা আপনারা খুঁজে নিন। প্রমাণ হিসাবে কি কি প্রয়োজন সবই তো আমি বলে দিয়েছি। বলুন। কিরিটি মৃদু কণ্ঠে শেষ কথা কটি বলে একটা সিগারেটে অগ্নিসংযোগ করল। শুনছিলেন নিহারঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী চিতাবাঘ। গল্পের সূত্রধার, গল্প পাঠ ও শম্ভু মিত্রের চরিত্রে আমি আকাশ, কিরিটির ভূমিকায় চন্দন, নিত্যরঞ্জনবাবুর ভূমিকায় সমীরণ, নিশাকান্তর ভূমিকায় অভিযান এবং রমাকান্তবাবুর চরিত্রে শুভদীপ। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে নীলাঞ্জন। কিরিটি অরিজিনাল থিম নির্মাণ অঙ্কুর চক্রবর্তী ও শুভব্রত সাহা। আজকের গল্পের রেকর্ডিস্ট মৈনাক দে এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। টিম সাহিত্য সমাহারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই শ্রী সৌমিত্র গুপ্ত, শ্রীমতী চন্দ্রিকা সেন, শ্রী অর্ণব মজুমদার এবং শ্রীমতী কেয়া সেনগুপ্তকে আমাদের পাশে থাকার জন্য। আন্তরিক ধন্যবাদ জানাই মিত্র ও ঘোষ প্রকাশনীকে। আশা করছি সাহিত্য সমাহারের নিবেদন আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। গল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ মতামত আপনারা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আমরা সাধ্যমতো সেই কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। আর কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে মার্জনা করবেন এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন আমাদের কোথায় ভুল হলো। আমরা চেষ্টা করব সেই ভুল অতি সত্বর শুধরে নেওয়ার। সাহিত্য সমাহারকে আপনারা আর্থিকভাবে সাহায্য করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে আপনারা তা করতে পারেন। এছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে চাইলে ডেসক্রিপশন বক্সেই আপনারা যাবতীয় লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া যে কোনো প্রয়োজনে আমাদের মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডির মাধ্যমে। আচ্ছা, যাঁরা মেল বক্সে আমাকে বারবার 18+ গল্প করতে অনুরোধ করেছেন তাদেরকে বলছি, দুঃখিত, সাহিত্য সমাহারে 18+ গল্প মানে আলাদা করে 18+ গল্প কখনোই আসবে না। কারণ আমি নিজে বিশ্বাস করি আমাদের চ্যানেল 8 থেকে 80 সকলেই শুনছেন।
এবং বেশ কিছু ক্ষেত্রে আমাদের এই ধারণাটি ঠিক বলেও প্রমাণিত হয়েছে। অতএব আমরা এমন গল্পই করব যেটা বড়দের পাশাপাশি ছোটরাও শুনতে পারবেন। তবে হ্যাঁ, এমন কিছু গল্প থাকে যেখানে বাধ্য হয়ে আমাদের তা উপস্থাপন করতে হয়। যেমন আগামী কিছু কিরিটি গল্পের ক্ষেত্রে কিছু গল্প এমন রয়েছে যে গল্পগুলি ছোটদের শোনার জন্য উপযোগী নয়। সেক্ষেত্রে আমরা আগে থেকেই সাবধান করি এবং ভবিষ্যতেও তা করব। তো 2024-এ তাহলে নতুন কি থাকছে? 2024-এ নতুন চমক কি থাকছে? হ্যাঁ, থাকছে তো বটেই। যেমন 2024-এ কিরিটি তো থাকছেই, তার সঙ্গে বিখ্যাত গোয়েন্দা চরিত্র গোয়েন্দা প্রবর তিনি কিন্তু আসছেন, 2024-এই আসছেন। আচ্ছা, 2024-এ নতুন অনেক কিছু থাকছে আপনাদের জন্য, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। অনেকে অনেক ধরনের রিকোয়েস্ট করেছেন, সবার রিকোয়েস্টই রাখার চেষ্টা করব। একটু আস্তে আস্তে আমরা এগোই, মানে সবে তো চ্যানেলটা উঠছে, আপনারা আমাদের অনেক পাশে দাঁড়াচ্ছেন, শেয়ার করছেন, আমরা বুঝতে পারছি, এত ভালোবাসা দিচ্ছেন, তো আপনাদের জন্য স্পেশাল কিছু করব তো অবশ্যই। কি করছি, কি আনবো সেটা আপাতত বলছি না, সেটা সারপ্রাইজই থাক, ধীরে ধীরে জানা যাবে, তাহলে মজাটা বাড়বে আর কি। আর অনেক দিন ইচ্ছা ছিল যে কিশোরদের জন্য, ছোটদের জন্য কিছু করি, যারা ছোটরা তারাও আনন্দ পাক। চেষ্টা করছি, দেখা যাক তাতে সফল হই কিনা। আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই সফল হব। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন বছরে নতুন গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বড়দিন আনন্দে কাটান আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।